অরাজকতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। শিশু নির্যাতনে ইউনিসেফের উদ্বেগ। রামিসা হত্যায় ঈদের আগে চার্জশিট জানালেন আইনমন্ত্রী। দ্রুত সাজা নিশ্চিতের ঘোষণা তথ্যমন্ত্রীর। ঈদ যাত্রায় রেলে ভিড় থাকলেও চাপ নেই বাসে। প্রথম দিনে সড়কে ঝরল 12 প্রাণ। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। এবং 24 ঘন্টায় হামে আরও 13 শিশুর মৃত্যু। 69 দিনে প্রাণহানি ছাড়ালো 500। চিকিৎসায় নিয়োজিতদের ঈদ ছুটি বাতিল জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। দেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মিলে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ময়মনসিংহের ত্রিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে উল্লেখ করে অরাজকতা বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে ময়মনসিংহের ত্রিশালের বৈলোর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐতিহাসিক ধরার খাল বা দরিয়ার খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। 47 বছর পর তারই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে কোদাল দিয়ে সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন। পরে আয়োজিত সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মগুরুদের সম্মানী ভাতা সহ শিক্ষার্থীদের সরঞ্জামাদি আর বেকার সমস্যা দূর করতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় 4300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। প্রধানমন্ত্রী আরো বলেন, পতিত স্বৈরাচারের সঙ্গে অনেকে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই। আজকে যারা দেশে এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিএনপির সরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়, তাই সবাই মিলে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না হুঁশিয়ারি দেন তারেক রহমান। এই দেশের মালিক জনগণ। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই মনে করছেন দেশের সাধারণ মানুষ। ফলে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কৃষি উন্নয়ন সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে এই খাল খনন এবং বর্তমান সরকারের নানাবিধ কর্মসূচি দেশকে আরও বেশি সমৃদ্ধ এবং গতিশীল করবে বলে মনে করছেন দেশের আপামর জনসাধারণ। ধরার খাল, ত্রিশাল, ময়মনসিংহ থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এই বিষয়ে আরো জানাতে ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ রিঙ্কু। আপনি যেমনটি বলছিলেন এবং আমার প্যাকেজের মাধ্যমে যেমনটি আপনি জেনেছেন এবং যে তথ্যটি আমার কাছে এখন আছে সেটি হচ্ছে যে ময়মনসিংহের যে ত্রিশালে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী খাল খনন করেছেন, ধরার খাল। তারপরে কিন্তু
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম যে জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের কর্মসূচি সেটি কিন্তু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল মঞ্চে, ত্রিশালের যে নজরুল মঞ্চটি রয়েছে সেখানে কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে যেটি তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি গত 17 বছর স্বৈর শাসকের আমলে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে বিচারহীনতার প্রভাবে বাংলাদেশে যে নানা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং কিছু মানুষ, কিছু দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন অক্ষুণ্ণ রাখা যায় এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য সবাইকে এক থেকে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে অঙ্গীকার করেছেন যে সবাই যেন এক থেকে কাজ করতে পারে এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই এক থাকার কোনো বিকল্প নেই। এবং বিচারহীনতার যে সংস্কৃতির মধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে শিশু রামিসা হত্যাকাণ্ডের যে একটি হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে দ্রুতই তিনি বলেছেন এবং স্পেসিফিক বলেছেন যে 1 মাসের মধ্যেই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সেই বিষয়টি তিনি বক্তব্যে তিনি বলেছেন। এবং এই 127তম যে আজকে কাজী নজরুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীতে তিনি এখানে কিন্তু কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল গাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রতিমন্ত্রী জাহিদুর রহমান, ওনারা ছাড়াও যারা স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছে, স্থানীয় সংসদ সদস্যরা রয়েছে, ওনারা কিন্তু উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন আমরা যেটি দেখতে পেয়েছি। তো একটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে জীবন আদর্শ থেকে শুরু করে ওনার যে বিদ্রোহ, ওনার যে সাধারণ মানুষের, বিশেষ করে খেটে খাওয়া মানুষের এবং এই দেশের জন্য যে ওনার যে অবদান, ওনার কবিতা, ওনার যে উৎসাহ উদ্দীপনা, ওনার যে দ্রোহ, সব কিছু মিলিয়ে কাজী নজরুল ইসলামের যে জীবন আদর্শ, জীবনযাপন, সেটি যেন ধারণ করে, সেটি আদর্শকে লালন করে যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ হয় এবং আগামীর বাংলাদেশে যেন কোনো হানাহানি, মারামারি এবং কোনো হিংসা বিদ্বেষ না থাকে, সেটি কিন্তু তিনি ওনার বক্তব্যে উঠে এসেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে সর্বশেষ। ধন্যবাদ তানজিদ আপনাকে। বাংলাদেশের শিশুদের ওপর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের উপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। বিবৃতিতে বলা হয়, 2026 সালে দেশ জুড়ে শিশুদের উপর ধর্ষণ ও হত্যাসহ নৃশংস সহিংসতার একাধিক ঘটনা ইউনিসেফে গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংস্থাটি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ডিএনএ টেস্ট না করে চার্জশিট দেওয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আরও বলেন, রামিসার ডিএনএ রিপোর্ট আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দিতে পারলে ঈদের পর বিচার কাজ শুরু করা যাবে। ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। সোহেল রানাকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এছাড়া জনমতের উপরে ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা
সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে, এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। ঈদ ছুটি শুরুর দুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে আজ থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে রেল, বাস ও লঞ্চ টার্মিনালে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়। যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল ইসলামের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়। শেষ মুহূর্তের গাদাগাদি আর হুড়োহুড়ি এড়াতে সরকারি ছুটির ঘণ্টা বাজার আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ব্যাগপত্র গুছিয়ে আগেভাগেই টার্মিনালে হাজির হওয়া এসব মানুষের চোখে মুখে শুধু একটাই স্বস্তি, ঝামেলামুক্তভাবে প্রিয়জনদের কাছে পৌঁছানো। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাব আর অনেক বেশি জ্যাম থাকবে, গরমও বেশি, যাতে একটু স্বস্তিতে যাওয়া যায় এই কারণে একটু আগে যাওয়া। ভিড় এড়ানোর জন্য যাচ্ছি, দ্যাটস ইট। জ্যামটা যাতে তাড়াতাড়ি না পড়ে এই জন্য আর কি যাচ্ছি। শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থায় এবারও রেলযাত্রায় স্বস্তি ফিরেছে। ভোগান্তিহীন ভ্রমণ ও পরিবারের সঙ্গে দেখা হওয়ার আনন্দে খুশি যাত্রীরা। তো খুশি, এত আনন্দ, মেয়ের পরীক্ষা শেষ, এখন যাচ্ছি, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটু আগে বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে ঈদের ভোগান্তিটা একটু কম হয়। আর যাত্রীদের ভোগান্তি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবারের ঈদ যাত্রার শিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানালেন রেলের এই সচিব। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত, যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতোই আমরা একটা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। রেলের মতো বাসেও তেমন একটা ভিড় না থাকায় স্বস্তিদায়ক হয়ে উঠেছে সড়কপথের যাত্রাও। অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে, খুশির বিষয়, কিন্তু যে অবস্থা দেখতেছি বাস পাওয়াটা মুশকিল হয়ে যেতেছে। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু প্রত্যেক বছর দুইবার একটা এই উপলক্ষে যাওয়া হয়, এই জন্য ঈদের জন্য খুব ভালোই লাগতেছে। আমি ঈদ করার জন্য গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছি এবং আমার খুবই আনন্দ লাগছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রা শুরুর প্রথম দিনেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 12 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ি ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে 3 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 20 জন। হাত নায়কের মাথা নে মুখ কিছু দেখাই যাচ্ছে না। একজন পানি চাচ্ছে, বলতেছে আমার একটু পানি দাও, বলতে বলতে হাতের পর মরে গেল। ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং 4-5 জন মুমূর্ষু অবস্থায় তাদের কুষ্টিয়া রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ এবং হেলপারকে আটক করেছে পুলিশ। জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। যশোরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে চাউলিয়া তেল পাম্পের সামনে এই দুর্ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হন। মেহেরপুরের গাংনীতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা যান। গাজীপুরে কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নাসিরউদ্দিন নিহত হয়েছেন। এ সময় হেলপার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাবতলীর পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু, তবে পুরোদমে বিক্রি এখনো শুরু হয়নি। তবে যেসব বিক্রেতা 2-1টি করে বিক্রি করছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে স্বস্তি জানিয়েছেন। আবার যারা কিনছেন তাদের মুখেও ছিল খুশির হাসি। এদিকে গাবতলীর হাট পরিদর্শনে এসে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশি পশুর চাহিদার চেয়ে বেশি, আর ভারতীয় গরু আসার রুখতে সতর্ক অবস্থানে আছে সরকার।
এখন পর্যন্ত কাস্টমার টুকটাক হালকা পাতলা, আশা করি যে 2-1 বেলার ভিতরে কাস্টমার হইব। আমরা বেঁচে স্বস্তি পাচ্ছি, আমরা যে টার্গেট যে দামে বিক্রি করতে যাচ্ছি সেই দামে পাচ্ছি আলহামদুলিল্লাহ। 2,10,000 চূড়া, 2টা গরু কেনা হয়েছে, আল্লাহর রহমতে আমরা পাইছি সহজে। এখনো বেশি গরু আসেনি, প্রায় ভালোই ছড়া, তবে কিছু গরুর দাম মোটামুটি। দেশজুড়ে 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 13 জনের মৃত্যু হয়েছে। উপসর্গে 12 ও আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন। এ পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 512 জনে। আর 24 ঘন্টায় নতুন করে 2132 হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে 426 জন এবং নিশ্চিত হামে 86 জন মারা গেছে। 15 মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে 49,389 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি করেছে তারা। দুপুরে সচিবালয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হামের চিকিৎসায় সংশ্লিষ্ট ডাক্তার নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। হামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা, রেকর্ড ছাড়িয়েছে আক্রান্তের পরিসংখ্যানও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হাসপাতালে আসা, টিকাদানে ঘাটতি, স্বাস্থ্য সামগ্রীর অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এমন পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা হিসাবে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার ও 1 লাখ পিস নর্মাল স্যালাইন দিচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি IFRC। হামে আক্রান্ত 2400 রোগীদের 10,000 টাকাও দিচ্ছে সংস্থাটি। Building trust and ensuring that support reaches those who need it most, especially children under 5 and underserved population. We would also like to reinforce a critical message. অনুষ্ঠান শেষে সাংবাদিকরা হাম আক্রান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল ইউনিসেফের এমন অভিযোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান। উত্তরে জানান, আগের সরকার টিকা দিলে এত মায়ের বুক খালি হতো না। এই মুহূর্তে আমি প্রেফারেন্স দিচ্ছি আমার মায়ের বুক যাতে খালি না করেন আল্লাহ। যাদের আক্রান্ত হয়েছে বাচ্চাগুলিকে যেন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে না যায়, বাচ্চাগুলি যেন অনেক ভিড় আছে এমন জায়গায় নিয়ে না যায়। ইউনিসেফের অভিযোগের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আপাতত মৃত্যু হার কমাতে চেষ্টা করছেন তারা। এখন আমি ফাইট করতেছি বাঁচানোর জন্য, আল্লাহর রহমতে ওভারকাম করতে। দায় নিরূপণের পরবর্তী পর্যায়ে আসছে, তখন দায় বের হবে। থ্যাংক ইউ। হাম আক্রান্ত শিশুরা যাতে ঈদে যাতায়াত না করে সে আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি যেসব হাসপাতালে এ রোগের চিকিৎসা হচ্ছে সেখানে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশে নজরুল চত্বর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সেখানে নজরুলের সাহিত্য সংস্কৃতি চর্চায় পাঠাগার গড়ে তোলা হবে বলেও জানান তিনি। আর বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক বলেন, দেশকে এগিয়ে নিতে নজরুলের আদর্শকে ধারণ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কবি নজরুলের জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিএনপি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক সহ অন্যান্যরা। এই সময় বক্তারা জাতীয় কবির সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, নজরুলকে বাদ দিয়ে জাতীয়তাবাদ আসবে না। নজরুলের দেখানো পথ অনুসরণ করতে পারলে মুক্তি মিলবে। নজরুলকে ইচ্ছা করে আড়াল করে রাখা হয়েছে যাতে আপনারা কেউ নজরুল সম্পর্কে না জানেন। আপনি ভালোভাবে বাঁচতে চান, আপনাকে নজরুলকে পড়তে হবে। আপনার দেশের স্বাধীনতা রক্ষা করতে চান, আপনাকে নজরুলকে পড়তে পারবেন। নজরুলকে বাংলা বাদ দিলে জাতীয়তাবাদ আসবে না পরিপূর্ণভাবে। নজরুলকে বাদ দিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানুষকে ভালোবাসতে শেখানো, এটা কখনই বাংলাদেশে আসবে না। এই সময় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক বলেন, ঐক্যের প্রতীক কবি নজরুলকে অনুসরণ করলে এগিয়ে যাবে দেশ।
নজরুল চিন্তা চেতনার মধ্যে ছিল সেই জিনিসগুলো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকে তিনি আলাদা করে দেখেননি। তিনি দেখছেন ঐক্যের প্রতীক হিসাবে, এই ঐক্যের প্রতীক হিসাবে যদি একটা দেশ ও জাতিকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে, এবং তারেক রহমান যদি সেটাকে অনুসরণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমাদের জন্ম সার্থক হবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ধানমন্ডিতে নজরুল চত্বর গড়ে তোলা হবে। আমাদের নেতা তারেক রহমান তিনিও এই কবিকে অনেক শ্রদ্ধা করেন, তাই তিনি আমার সাথে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, উনি অ্যাকসেপ্ট করেছেন। আমাদের ধানমন্ডির যেখানে রবীন্দ্র সরোবর করা আছে তার আরেক পাশে আমরা নজরুল চত্বর নামে একটি জায়গা সেখানে স্থায়ী করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা সেই ব্যাপারে ঈদের পর থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ। জিয়া পরিবারের সঙ্গে কাজী নজরুল ইসলামের নিবিড় সম্পর্ক ছিল বলেও জানান আব্দুস সালাম। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার সামঞ্জস্য খুঁজে পাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার মিরপুরে হযরত শাহ আলীর মাজারে সাম্প্রতিক হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে দেওয়ানবাগ শরীফ। আরামবাগের বাবের রহমত দেওয়ানবাগ শরীফের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচিত সরকার দায়িত্বে আসার পরও মাজার, দরবার ও সুফিপন্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় চরম দুঃখজনক। তারা বলেন, আল্লাহর ওয়ালিদের মাধ্যমেই এদেশে ইসলাম এসেছে। তাদের মাজার দরবারে হামলা মানে ইসলামের ওপর আঘাত করা। মাজার কেন্দ্র করে একটি অসাধু শ্রেণীর অসামাজিক কার্যকলাপের নিন্দা জানিয়ে বলা হয়, আল্লাহর ওয়ালিদের মাজার দরবার পবিত্র স্থান। আন্তর্জাতিক প্রসঙ্গ। 4 দিনের সফরে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সফরে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে অস্থিরতায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মার্কিন জ্বালানি রফতানি বৃদ্ধি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, ভিসা সংক্রান্ত জটিলতা বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর, ফুটবল। আবারও বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে ক্রিশ্চিয়ানো রোনালদো। মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত 2025 সালের তালিকায় টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবার শীর্ষ উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। ফোর্বসের তথ্য মতে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে $300 মিলিয়ন মার্কিন ডলারে। তালিকার দ্বিতীয় স্থানে আছেন কানেলো আলভেরেজ। অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই তারকা গেল 1 বছরে মোট আয় $140 মিলিয়ন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অরাজকতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। শিশু নির্যাতনে ইউনিসেফের উদ্বেগ। রামিসা হত্যায় ঈদের আগে চার্জশিট জানালেন আইনমন্ত্রী। দ্রুত সাজা নিশ্চিতের ঘোষণা তথ্যমন্ত্রীর। ঈদ যাত্রায় রেলে ভিড় থাকলেও চাপ নেই বাসে। প্রথম দিনে সড়কে ঝরল 12 প্রাণ। জমে উঠেছে রাজধানীর পশুরহাট। এবং 24 ঘন্টায় হামে আরও 13 শিশুর মৃত্যু। 69 দিনে প্রাণহানি ছাড়ালো 500। চিকিৎসায় নিয়োজিতদের ঈদ ছুটি বাতিল জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।